আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমি আমার খালামুনির সাথে ট্যুরে যাচ্ছি। চিটাগং আর কাপ্তাই যাব ঘুরতে। তো আমার সাথে যেহেতু আমার ভাই থাকে আর ও যেহেতু অ্যাডমিশনের স্টুডেন্ট, সো ওকে আর নিয়ে যেতে পারি নাই, কিংবা বলতে পারেন যে ও অত ইন্টারেস্ট শো করে নাই যাওয়ার জন্য, এজন্য ওকে নিয়েও যাওয়া হয় নাই। তো আমার একা আসতে একটু টেনশন লাগছিল যে ও বাসায় একা কিভাবে থাকবে কিংবা কিভাবে খাওয়া দাওয়া করবে। তো যদিও আমি সব প্রিপেয়ার করে রেখে আসছি। এখন আমরা স্টেশনে পৌঁছানোর পরে দেখি অনেক মানুষ, মানে অনেক মানুষ। পরে বোর্ডে দেখি যে হচ্ছে 4টা ট্রেন, তখন আসে নাই, আমাদের ট্রেনের আগেও 4টা ট্রেন। তো 4টা ট্রেনের এত মানুষ ওখানে ছিল। আমি আসলে আমার খালামুনিকে সবসময় বলি যে তুমি এত কিছু ক্যারি করো, এত জামা কাপড় নিয়ে আসো, এত ব্যাগ নিয়ে আসো। তো আমাদের পাশে যে ফ্যামিলিটা ছিল ওরা এত ব্যাগ নিয়ে আসছে, মানে এত ব্যাগ নিয়ে আসছে। পরে আমার খালামুনি আমাকে নিয়ে জোক করতেছিল যে তুই তো সবসময় আমাকে বলিস যে তুমি এত ব্যাগ আনো, দেখ তাহলে ওদের কি বলবি। পরে আমি আর কিছু বলি নাই। এরপরে আমরা খেয়াল করে দেখলাম যে একের পর এক ট্রেন আসতেছে আর লোকজন কমতেছে। তার মধ্যে আমার যেটা নজর কাটছে সেটা হচ্ছে কক্সবাজারের যে ট্রেন আর কি। আমার আসলে কক্সবাজারে যাওয়ার খুব ইচ্ছা হচ্ছে ওই যে কেবিনে আর কি, যেহেতু মানে কেবিনের উপর আমার একটা ফ্যাসিনেশন আছে। সো আমরা আবার যেখানে দাঁড়িয়েছিলাম ওইখানেই কেবিনের যে বগিটা ছিল ওইটা এসে দাঁড়িয়েছিল আর কি। তো আমি বারবার উকি কাটতেছিলাম, দেখতেছিলাম যে আসলে এই কেবিনটা, আসলে ট্রেনের কেবিন দেখতে কেমন হয়। আমাদের ট্রেন আসার কথা ছিল 12টায়, সেই ট্রেন আসছে মনে হয় 12:30টার পরে। তো আমরা আবার যেখানে দাঁড়িয়েছিলাম সেইখানে আমাদের বগিটা থামে নাই, আর একটু দূরে থামছে। পরে আমরা আমাদের যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে অনেক দৌড়াদৌড়ি করে এসে হচ্ছে আমাদের বগিতে উঠছি। আসলে আমার মনে হয় এসি ট্রেনে মানে এসি সাইডে ওঠা যতটা সহজ, নন এসি সাইডে ওঠা ততটাই কঠিন। নন এসি সাইডে ওঠা মানে একটা যুদ্ধ করা আমার মাঝে মধ্যে মনে হয়। আমি বেশিরভাগ সময়, ইভেন আমি যখন আমার বাসাতেও যাই তখন আমি ট্রেনেই যাতায়াত করি মোস্ট অফ দ্য টাইম। যে কোনো জায়গায় যাওয়ার জন্য আমি ট্রেনই প্রেফার করি। মানে আমার মনে হয় যে ট্রেনের জার্নিটা কমফোর্টেবল। বাসের জার্নিটা আমার একটু ভালো লাগে না, কেন জানি না, বাট আমার ভালো লাগে না। যেহেতু আমাদের অনেক দূরের জার্নি ছিল, এই জন্য হচ্ছে আমরা ট্রেনের মধ্যেই মানে স্ন্যাক্স আইটেম অনেক কিছু নিয়েছিলাম। তার মধ্যে আবার একটা চানাচুরওয়ালা দেখে আমাদের মনে হয়েছে যে না, আমাদের চানাচুর খাওয়া উচিত। পরে আমরা আবার চানাচুর নিয়েছি, কিন্তু প্রথমে একটা চানাচুর নিয়েছিলাম, ওনার চানাচুর আসলে আমাদের ভালো লাগে নাই। পরে আমরা আবার আরেকজন আসছে, ওনার কাছ থেকে আবার চানাচুর মাখা কিনে খাইছি। এই তো আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি। যদিও আমাদের পৌঁছানোর কথা ছিল ভোর 5টায়, সেইটা আমরা পৌঁছাইছি সকাল 7টায়। সো ইট ওয়াজ আ কোয়াইট হেকটিক জার্নি, সত্যি কথা বলতে। এই চট্টগ্রাম স্টেশনে আসলাম এবার দিয়ে হয়তো 2বার। এর আগে আসছিলাম 2019 সালে, যখন কক্সবাজার গেছিলাম আমার খালামুনিদের সাথেই, তখন আসছিলাম, আবার এখন আসলাম। আসলে চট্টগ্রামের প্রতি আমার আলাদা ধরনের একটা টান কাজ করে। এটার কোনো এক্সপ্লেনেশন নেই, বাট একটা আলাদা মায়া, একটা আলাদা আকর্ষণ কাজ করে। সেই আকর্ষণ থেকেই বারবার চট্টগ্রামে আসতে ইচ্ছা করে আর কি। সো এই যে আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। আমাদের হোটেলের নাম হচ্ছে টাওয়ার ইন। রিসেপশনের কাজ শেষ হওয়ার পর আমরা আমাদের রুমে চলে গেছি। ওইখানে জিনিসপত্র রেখে আমরা খাওয়ার জন্য, মানে ব্রেকফাস্ট করার জন্য আমরা আবার বের হয়ে পড়ছি, কারণ আমরা সকাল থেকে তখন পর্যন্ত কিছুই খাইনি। এই যে আমরা যাচ্ছি আমাদের ব্রেকফাস্টে, যেখানে একটা জামান হোটেল খুঁজতে মানে আমাদের সকালবেলা অবস্থা কাহিল হয়ে গেছে। এই জামান না তো ওই জামান, ওই জামান না তো ওই জামান, এরকম একটা অবস্থা হয়ে গেছিল। আমরা যখন খেতে গেছি তখন আসলে বিরিয়ানি ছাড়া কিছু ছিলই না, সো আমাদের বিরিয়ানি খাইতে হয়েছে। এখান থেকে আমরা আমাদের ঘোরার জায়গায় চলে যাব, যেটা হচ্ছে ফয়েজ লেক।
আসলে ফয়েজ লেক বলতে আমি আগে মনে মনে করতাম যে হচ্ছে মানে লেকের মতো আর কি, আপনি সুনামগঞ্জ গেলে যেরকম লেক পাবেন ওরকম, বাট ফয়েজ লেকটা যে একটা পার্কের মতো জায়গা হবে এটা আসলে আমি মানে চিন্তাও করি নাই কখনো। গিয়ে সত্যি কথা বলতে একটু শকড হয়েছি। সো আমরা ভিতরে ঢোকার পরে এটা হচ্ছে ভিতরের মানে এন্ট্রেন্স এরিয়া জায়গাটা আমার খুব ভালো লাগছে। আমার দেখে মনে হয়েছে অনেকটা ফ্যান্টাসি কিংডম টাইপের একটা ভাইব দেয়। সো এখান থেকে আমরা ভাবলাম যে আগে আমরা চার সাইডটা ঘুরে নিই, ভালো করে দেখে নিই যে নিচের সাইডটাতে কি কি আছে। নিচের এরিয়াটা শেষ করার পর আমাদের মনে হলো যে তাহলে এখন আমরা উপরের সাইডটাতে যাই। এখানে এই বোর্ডটাতে আমার সব থেকে বেশি আকর্ষণীয় লাগছে হচ্ছে ফয়েজ লেক বেস ক্যাম্পের যে অ্যাক্টিভিটিসগুলো আছে। আমার আসলে মানে অ্যাক্টিভিটিস বলতে জিপ লাইনিং, তারপরে ট্রিয়ের এগুলো আসলে আমার খুব পছন্দ। মানে আমার মনে হয় যেগুলো খুব ইন্টারেস্টিং। তো আমার ওই জিপ লাইনিংয়ে গিয়ে আমার চোখ আটকে গেছিলো যে আজকে তো আমি কিছু করি আর না করি জিপ লাইনিং করবো এরকম। ফয়েজ লেকটাতে আসলে আমরা নৌকা ভাড়া করে ঘুরি নাই, কারণ আমরা টাঙ্গুর হাওরে গেছি আর কি। সো হাওর কিংবা বিল এটা কীরকম হয় এটা সম্পর্কে আমাদের আইডিয়া আছে। তার থেকেও বড় কথা আমাদের বাসা হচ্ছে জলন বিলের পাশে মানে সিরাজগঞ্জে। সো নদী, হাওর, বিল এই জিনিসগুলো একটু কমই টানে বলতে গেলে। তারপরে আমি ভাবলাম যে তাহলে মানে যেহেতু আমরা নৌকাতে যাচ্ছি না তাহলে আমি জিপ লাইনিংয়ের জন্য যাই। সো ওখানে গিয়ে আমি টিকিট কেটে বেস ক্যাম্পের ভিতরে ঢুকলাম। টিকিট 500 টাকা ছিল, সেইটা ওনাদের নাকি কোনো একটা ডিসকাউন্ট চলতেছিল, সেখান থেকে 300 টাকা রাখছে। তো আমি আমার বোনকেও নিয়ে যেতে চাইছিলাম, আমার বড় যে খালাতো বোন আছে ওকেও নিয়ে যেতে চাইছিলাম, কিন্তু আঙ্কেল অ্যালাউ করলো না, যে না থাক ওর যাওয়ার দরকার নেই। পরে আমি একাই চলে গেছি, কারণ আমার এত ইন্টারেস্ট লাগতেছিল আর আমি নিজেও কখনো যেহেতু করি নাই। সো ওইখান মানে আমি নিজের এক্সাইটমেন্টটাকে সামলাতে পারিনি, পরে বললাম ওকে ঠিক আছে তাহলে আমি একাই চলে গেলাম। তারপরে এই যে আমি উপরে এসে ওয়েট করতেছিলাম। দেন একজন আপু এসে আমাকে হারনেস পরায় দিয়ে বললো যে আপু তাহলে এখন আপনি উপরে যান। পরে এই যে এটা হচ্ছে উপর থেকে ভিউ, আর এটা হচ্ছে আমি। মানে হয়তো ভিডিও দেখে বোঝা যাচ্ছে যে আমি কি পরিমাণে এক্সাইটেড ছিলাম। আমি আলহামদুলিল্লাহ খুবই খুশি, কারণ এই জিনিসটা আমার উইশ লিস্টের মধ্যে ছিল, যেটা কমপ্লিট হয়েছে। সো আমি মন থেকে খুবই হ্যাপি আলহামদুলিল্লাহ। আমার মাঝে মধ্যে মনে হয় যে মানে লাইফে সবসময় একটা লিমিটের মধ্যে না থেকে কিছু কিছু সময় একটু লিমিটের বাইরেও যাওয়া উচিত, না হলে লাইফের অনেক কিছু পিছনে থেকে যায়, অনেক কিছু ছুটে যায় জীবন থেকে। সো আমি চেষ্টা করি আমার মধ্যে আক্ষেপ জিনিসটা কম থাকুক। যাই হোক, এটা আসলে মানুষের পার্সোনাল প্রেফারেন্সের উপরে ডিপেন্ড করে। তো আমার প্রেফারেন্স আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। সো এখানে আমরা বৃষ্টি ছাড়ার জন্য অপেক্ষা করছিলাম, কারণ যখন আমরা বের হব তখন বৃষ্টি পড়তেছিল। সো আমরা বের হতে পারি নাই। কিছুক্ষণ অপেক্ষা করার পরে যখন বৃষ্টি থামছে তারপরে আমরা বের হয়েছি। এখন আমরা আবার সিএনজিতে উঠে হোটেলে ব্যাক করব। ওখান থেকে আবার আমরা ফ্রেশ হয়ে বের হব পতেঙ্গার উদ্দেশ্যে ইনশাল্লাহ। এখন দেখা যাক। এখন আমরা পতেঙ্গার উদ্দেশ্যে বের হয়ে গেছি হোটেল থেকে। এখান থেকে পতেঙ্গা যেতে বেশ ভালোই সময় লাগবে। তার উপরও আমাদের আবার বের হওয়ার কথা ছিল আমরা 4টার মধ্যে বের হব, এবং অবশ্যই আমরা হোটেলে যাওয়ার পরে সুইমিং পুলে নেমেছিলাম। সো ওখানে আমাদের অনেকখানি সময় চলে গেছে। সো আমাদের বের হতে হতেই দেখি যে 5টা ক্রস হয়ে গেছে। সো এখন জানি না কখন পৌঁছাবো। তবে এই যে শহর থেকে পতেঙ্গা যাওয়ার রাস্তাটা, তার মাঝখানে যে পোর্টের একটা পোর্শন পড়ে, আমরা যারা কখনো দেখি নাই
পোর্ট সিস্টেমটা সম্পর্কে কিংবা আমাদের যেহেতু কোনো আইডিয়া নাই, আমরা যখন এই রাস্তাতে যাব কিংবা স্পেশালি আমি যখন গেছি আমার খুবই ভালো লাগছে দেখতে। মানে উপর থেকে নিচের পুরা অনেকখানি এরিয়া দেখা যায়, এটা খুবই সুন্দর। আমরা পতেঙ্গাতে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। তবে অনেক মানুষ, একে তো আমরা লেট করছি, তারপরে বিকেলবেলা অবশ্যই অনেক মানুষ থাকবে, কিন্তু অনেক মানুষ ছিল। আমরা এমন সময় গেছি যে আমরা ছবি উঠতে পারিনি, বাট লুক অ্যাট দিস ভিউ, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, কি যে সুন্দর। আর লঞ্চগুলা মানে চোখ যতদূর যাচ্ছিল মনে হয় লঞ্চই দেখা যাচ্ছিল, দেখে এত ভাল লাগছে বলার বাইরে। কিন্তু মানে আমার মাঝে মধ্যে মানে আকাশটা দেখে মনে হচ্ছিল যে আমি এরকম আকাশ কখনো দেখিই নাই। মানে অনেক সুন্দর, বলে বোঝানো যাবে না, এত সুন্দর। তো আমি আর আমার খালাতো বোন ভাবলাম যে সন্ধ্যা হয়ে গেছে, কিছু দেখাও যাচ্ছে না, ছবি ওঠা যাচ্ছে না, তাহলে এক কাজ করে আমরা একটু ঘুরি, দেখি কোনো যদি খাবার পাই তাহলে খাবো। কিন্তু যখন বের হলাম দেখি যে কিছুই ভালো লাগছে না, চা খাবো চাও খুঁজে পাচ্ছিলাম না। পরে আমি আর আমার বোন হাঁটতেছিলাম রাস্তাতে, যে মানে এক্সপ্লোরিং ফেজে ছিলাম আর কি তখন, যাচ্ছে ঠিক আছে দেখি সামনে কিছু পাওয়া যায় কিনা। তারপরে আঙ্কেল আন্টিও আসলো, ওখান থেকে আমরা ঝালমুড়ি খেতে গিয়েছিলাম। ঝালমুড়ির এই সিস্টেমটা আমার খুব ভালো লাগছে, যেটা ওরা ওই প্লেটের মতো যেটা দিছে ওটা অনেক ভালো লাগছে। তারপরে আমি আর আমার বোন খুব চা খাইতে চাইতেছিলাম, যে চা খাইতে যাব। পরে ওই সাইডে গেলাম কিন্তু চা পাইলাম না। পরে আমরা উপরে উঠে এসে দেখি যে একটা মামা চায়ের খুব সুন্দর করে সাজায় দোকান দিয়ে বসছে। সো আমরা এখান থেকে মালাই চা খাইছিলাম, যেটা 40 টাকা নিছিল আমাদের কাছ থেকে। এখন চায়ের টেস্টের কথা যদি বলি তাহলে মোটামুটি ভালোই ছিল। এখন আমরা পতেঙ্গা থেকে বের হয়েছি কর্ণফুলী টানেলের উদ্দেশ্যে। সো আমাদের ওখানে অপশন আছে, আপনারা চাইলে প্রাইভেট কারও নিতে পারেন, বাসও নিতে পারেন। উই চোজ বাস, কারণ মনে হয়েছে যে শুধু এত টাকা খরচ করার কোনো দরকার নেই। আর বাস সেফ অপশন। পার পারসন 50 টাকা করে নিবে, আপনাকে ওখানে নিয়ে যাবে, দেন আপনি ওখান থেকে চেঞ্জ করে আবার আরেকটা গাড়িতে করে চলে আসতে পারবেন। আমরা যে বাসে উঠেছিলাম ওই মামা আমাদের বলেছিলেন যে মামা আপনারা এখানেই ওয়েট করেন, আমি যাত্রী নামাই দিয়ে আবার গাড়ি নিয়ে আসতেছি। বাট আসলে ওয়েট করা হয় নাই, আমরা বাস পেয়ে উঠে পড়ছিলাম। বাট এমন একটা বাসে উঠছি যার ফ্রন্টে যে গ্লাস সেটা সম্পূর্ণটাই ভাঙা। পরে আর আমি কোনো ভিডিওই করি নাই, যে করে তো লাভ নাই, সো আমি ভিডিও করাই বন্ধ করে দিছি। তারপরে যখন আমরা পৌঁছাইছি, যেহেতু আমরা রাস্তা চিনি না, সো আমরা আবার একটা অটো নিয়ে পতেঙ্গার সামনে গেছি সিএনজি ঠিক করতে, যে ওখান থেকে আমরা রাতের খাবার খেতে কোনো রেস্টুরেন্টে যাব। কোনো রেস্টুরেন্ট বলতে রেস্টুরেন্ট মোটামুটি আমাদের ঠিকই ছিল যে কোনটাতে যাব। সো আমরা এই যে এখানে আসছি সিএনজি ঠিক করতে। এখন সিএনজির ভাড়া মনে হয় 400-র মতো নিয়েছিল। যেহেতু এখানে ব্যাক করতেছিলাম, সো ওনারা অবভিয়াসলি টাকা বেশি নিবে। তো মামা আমাদের এখানে মুরাদপুর যে মির্জান ঘাইলে আইয়ুন যে রেস্টুরেন্টটা আছে, মানে যেটা এত রিভিউ দেখছি ওইখানে নামাই দিছে। বাট উনি আমাদের তার পাশেই যে আরেকটা এক্সটেন্ডেড মানে বারকোড এরিয়া আছে ওখানে নামাই দিছে। পরে আমরা ওখান থেকে ঘুরে আবার রেস্টুরেন্টের ভিতরে ঢুকছি। আমরা ওদের আইটেমের মোটামুটি বেশ সব ধরনের মানে তরকারি নিছিলাম, গরুর মাংসের যা যা ছিল আর কি। শুধু খবুজ না কি যেন একটা ছিল, এটা আমাদের নেওয়া হয় নাই। তাছাড়া আমরা মেজবান, চানা ডাল, গরুর কালা ভুনা ওটাও নিয়েছিলাম। বাট অনেস্টলি স্পিকিং যে পরিমাণ আমরা শুনে গেছিলাম এটা ওই পরিমাণ হাইপের সাথে ম্যাচ করে না আসলে। ইট ডাজন্ট ওয়ার্থ ইট।
মানে তার থেকে আপনি বাসায় মাংস কিনে নিয়ে এসে আপনার মাকে বলবেন রান্না করতে, তাহলে হয়তো টেস্টটা বেটার আসবে। মানে এটা আমার অপিনিয়ন, হয়তো অনেকের অনেক রকম অপিনিয়ন থাকতে পারে। সো ওখান থেকে এখন আমরা বের হয়ে যাচ্ছি আমার খালুর 28 তারিখ ম্যারেজ অ্যানিভার্সারি, সো সেইটার কেক কিনতে। ওটার পাশেই যেটা মানে যে দোকানটা ছিল ওখানে আমরা গেছিলাম কেক কিনতে। এখন আমরা আগে থেকে ঠিক করে গেছিলাম যে আমরা চকলেট কেক নিব। সো নাও উই আর গোয়িং ব্যাক টু আওয়ার হোটেল অ্যাগেন। আমি হয়তো ভিডিওর প্রথমেই বলেছি যে চট্টগ্রামের প্রতি আমার আলাদা ধরনের একটা মায়া কাজ করে। আমি দোয়া করি যেন আমি আবার চট্টগ্রামে আসতে পারি, আবার এক্সপ্লোর করতে পারি, নতুন নতুন জায়গায় যেতে পারি। সো আজকের মতো খোদা হাফেজ।